বিসিবি নির্বাচনে অংশ নেয়ার পথে আরও এক ধাপ এগোলেন বুলবুল। ঢাকা বিভাগ থেকে পেলেন কাউন্সিলরশিপ, ক্রিকেটের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি। এশিয়া কাপে ডু অর ডাই ম্যাচে কাল আফগান চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ। সুপার ফোরের স্বপ্ন বাঁচিয়ে রাখতে বড় জয় চাই টাইগারদের। একাদশে আসছে একাধিক পরিবর্তন। ভারত ম্যাচের রেফারি অ্যান্ডি পাইক্রফটের অপসারণ চেয়ে আইসিসিতে অভিযোগ পাকিস্তানের। দাবি পূরণ না হলে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ বয়কটের হুমকি। এবং কাল শুরু ইউরোপের ক্লাব শ্রেষ্ঠত্বের আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। গ্রুপ পর্বে আর্সেনাল ও অ্যাথলেটিক বিলবাওয়ের ম্যাচের অপেক্ষায় সমর্থক। ইনজুরিতে বিপাকে আর্তেতা। দেখছিলেন শিরোনাম। শুরুতে ক্রিকেটের খবর জানাবো। বিসিবি নির্বাচনে অংশ নেয়ার প্রথম ধাপ সম্পন্ন করলেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ঢাকা বিভাগ থেকে কাউন্সিলরশিপ গ্রহণ করেছেন তিনি। এই বিভাগের ক্রিকেট উন্নয়নের সর্বোচ্চ কাজ করার প্রতিশ্রুতি তার। এছাড়া নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা সামনে আসলেও এবারে বিসিবি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে বিশ্বাস বুলবুলের। দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে বিসিবি নির্বাচনের উত্তাপ। ক্রিকেট সংগঠক কিংবা ক্রীড়া সংশ্লিষ্টদের মধ্যে চলছে কথার লড়াই। এদিন বিসিবি নির্বাচনে অংশ নেয়ার প্রথম ধাপ সম্পন্ন করলেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও। মোহাম্মদ আশরাফুলের পরিবর্তে ঢাকা বিভাগের অ্যাডহক কমিটির সদস্যপদ পেয়েছেন বুলবুল। কমিটির সদস্যদের নিয়ে এদিন করেছেন প্রথম বৈঠক। নিয়েছেন বিসিবি নির্বাচনের কাউন্সিলরশিপও। তিনি ছাড়াও এই কমিটিতে আছেন খন্দকার জামিল, নিয়ামুর রশিদ, রাহুলও। সম্মানিত যারা মেম্বার ছিলেন তারা সকলে আমাকে এই দায়িত্বটা দিয়েছে সকলে মিলে, এবং পরবর্তীতে কমিশনার মহোদয় সেটাকে এগ্রি করেছে। আর এখানে আমার কাছে মনে হচ্ছে যে আমি যদিও পুরানো ঢাকার ছেলে এবং ইনডাইরেক্টলি একটা দায়িত্ব চলে আসলো। সো অফকোর্স কাউন্সিলের একটা জায়গা, দায়িত্ব আরেকটা জায়গা, তারপরে ক্রিকেট বোর্ড। সো চেষ্টা করব দায়িত্বটা পালন করতে। 3 সপ্তাহেরও কম সময় বাকি বিসিবি নির্বাচনের। 4 অক্টোবর হবে পরিচালনা পর্ষদের ইলেকশন। এ নিয়ে নানা কানাঘুষা দেশের ক্রিকেটে। নির্বাচন না করতে বুলবুল পেয়েছেন হুমকিও। এর বাইরেও শোনা যাচ্ছে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা। এসব কিছুটা চিন্তায় ফেললেও সভাপতির বিশ্বাস যোগ্যরাই আসবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বে। একটা পথে চলছি যে পথটা যেন একটা সফল এবং একটা রাইট পারসনটা যেন এই ইলেকশনের মাধ্যমে ক্রিকেট থেকে সার্ভ করতে আসতে পারে। বেশ কিছু ঘটনা ঘটে যাচ্ছে যেগুলো অনাকাঙ্ক্ষিত, সেই ব্যাপারটা আমরা সরকারের প্রশাসনের সাথে কথা বলে আমরা চেষ্টা করছি ওটা কীভাবে ম্যানেজ করা যায়। নির্বাচনটা একটা অল্প সময়ের জন্য, আর ক্রিকেট খেলাটা বাংলাদেশের যারা ক্রিকেট খেলবে ভবিষ্যতে তারা দেখছে কী করছি আমরা, যারা এখন খেলছি তারা দেখছে কী করছি আমরা। তা আমাদের কাজের উপরে আমাদেরকে এক্সাম্পলটা যদি সেট করতে না পারি তাহলে আমরা কি উত্তর দেবো নেক্সট জেনারেশনকে। ক্রিকেট পাড়ায় ওপেন সিক্রেট, বিসিবি নির্বাচন ভাগ হয়ে গেছে 2 ভাগে। বিএনপি ও বর্তমান সরকারের হস্তক্ষেপ, এমন কথাও শোনা যাচ্ছে। তবে এ প্রসঙ্গ উড়িয়ে দিলেন সভাপতি বুলবুল। আমি কোনো গ্রুপ দেখতে পাচ্ছি না। যারা ইলেকশনে আসবে সবাই একসাথে ইলেকশন করবে, উৎসব হবে একটা, আমি ব্যাপারটার মধ্যে দেখছি আর। এদিকে ঢাকা বিভাগ থেকে পাওয়া কাউন্সিলরশিপের সর্বোচ্চ সম্মান করতে চান বুলবুল। শুধু বিসিবিতে যাওয়াই নন, ঢাকার অন্য খেলাতেও নজর দিতে চান বুলবুল। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এশিয়া কাপে কাল বাংলাদেশের ডু অর ডাই ম্যাচ। সুপার ফোরের স্বপ্ন বাঁচিয়ে রাখতে আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। এ ম্যাচ জিতলেও সমীকরণে নানা মার প্যাঁচ থাকবে লিটনদের সামনে। তবুও শিষ্যদের উপর আস্থা হারাতে চান না স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। এদিকে টি-20 ফরম্যাটে শক্তিমত্তার সাম্প্রতিক পারফরমেন্সে আত্মবিশ্বাসের তুঙ্গে আফগানদের হেড কোচ জনাথন ট্রট। আবুধাবিতে ম্যাচটি শুরু হবে রাত 8:30টায়। সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী সাব্বির মিথুনের ম্যাচ প্রিভিউ। শিরোপা জেতার লক্ষ্য নিয়ে আসা, এরপর সমীকরণের মারপ্যাচ, শূন্য হাতে ফেরা। টাইগারদের এমন গল্প বহু পুরনো। এবার ঘটতে পারে সে গল্পেরই পুনরাবৃত্তি। বাড়ির টিকিট নাকি দুবাই, সেটা ঠিক করার পরীক্ষা বাংলাদেশের সামনে। হতে পারে এটাই এবারের এশিয়া কাপের শেষ ট্রেনিং সেশন। আফগানিস্তানের বিপক্ষে সেরা ক্রিকেট খেললেও অপেক্ষা করতে হবে 18 সেপ্টেম্বর পর্যন্ত।
তাকিয়ে থাকতে হবে গ্রুপের শেষ ম্যাচের দিকে। মুশতাক আহমেদ তাই বললেন, আপাতত বিশ্বাস রাখতে। হ্যাঁ, আমরা এখনো বিশ্বাস করি আমরা সুপার 4-এ যেতে পারি। দলের মধ্যে বিশ্বাস থাকাটা গুরুত্বপূর্ণ। খেলোয়াড়, ম্যানেজমেন্ট সবার মধ্যে এই বিশ্বাস রয়েছে। তবে আমার মনে হয় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটা ব্যাটিং বিভাগের জন্য বড় চ্যালেঞ্জ। অথচ আফগানিস্তান এখন ক্রিকেটের জায়ান্ট কিলার। সংক্ষিপ্ত ফরম্যাটের ইভেন্টে ফেভারিটও বলা যায়। দলটার কোচ কিছুটা সমীহ করে জানালেন প্রতিদ্বন্দ্বিতা হতে পারে, তবে ম্যাচটা জিতবে তারাই। গত কয়েক বছর ধরে দুই দলের মধ্যে অনেকগুলো ম্যাচ হয়েছে। ম্যাচগুলো সবসময় ভালোই হয়েছে। আমরা আবারও একটি ভালো ম্যাচের দিকে তাকিয়ে আছি। চাইবো যেন আমরা এই ম্যাচটা জিততে পারি। দুই দলের এমন পার্থক্যের কারণ কি? কোচিং স্টাফ দায় দিলেন অভিজ্ঞতার অভাবকে, তবে বিশ্বাস রাখেন এই দলটাই এখনো সামর্থ্য রাখে ভালো কিছু করার। ধারাবাহিকভাবেই আফগানিস্তান আইসিসি কিংবা এসিসির টুর্নামেন্টে ভালো করছে, কিন্তু বাংলাদেশ পারছে না। আমার কাছে এর সবচেয়ে বড় কারণ বলে মনে হয় তারা বাংলাদেশের চেয়ে অনেক বেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে। এটা গুরুত্বপূর্ণ। আপনি যখন প্রচুর প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে অংশ নেবেন তখন অভিজ্ঞতা অর্জন করবেন, যা মোটেও টাকা দিয়ে কেনা যায় না। আফগানিস্তানের সঙ্গে শেষ 5 দেখায় 3টাতেই হেরেছে বাংলাদেশ। তার চেয়ে বড় ব্যাপার, এখনো ঘরের বাইরে রশিদ খানদের এই ফরম্যাটে হারাতে ব্যর্থ লাল সবুজ। বাংলাদেশ দলের সামনে এখন রেকর্ড ভাঙার বিকল্প নেই, এবং রেকর্ড ভাঙার পরেও হয়তো শান্তিতে থাকতে পারবে না। আফগানিস্তানকে হারালেও তাকিয়ে থাকতে হবে আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচের দিকে। অর্থাৎ এই ম্যাচের ওপরে চাপ তো আছেই, সেই সাথে চাপ বাড়াবে বাংলাদেশ দলের সবশেষ ম্যাচের পারফরমেন্স। সব মিলিয়ে বাংলাদেশ দলের জন্য এশিয়া কাপে সুপার 4-এ ওঠাটা এখন অনেকটাই কঠিন। সংযুক্ত আরব আমিরাত থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের একাদশে আসছে বড় পরিবর্তন। এশিয়া কাপে অভিষেক হচ্ছে সাইফ হাসানের, আর বাজে ফর্মের কারণে বাদ পড়ছেন তাওহিদ হৃদয়। এক ম্যাচ পর আবারও ফিরছেন তাসকিন আহমেদ, তাকে জায়গা করে দেবেন পেসার শরীফুল ইসলাম। এছাড়া আফগানিস্তানের বিপক্ষে বাদ পড়তে পারেন রিশাদ হোসেনও। আবুধাবি থেকে বাংলাদেশের একাদশ নিয়ে আরও জানাচ্ছেন সহকর্মী সাব্বির মিথুন। আফগানিস্তানের বিপক্ষে যে ডু অর ডাই ম্যাচ, সেই ম্যাচে বাংলাদেশ দলে অন্তত 2টি সর্বোচ্চ 3টি পরিবর্তনও দেখা যেতে পারে একাদশে। যে পরিবর্তনের মধ্যে সাইফ হাসান এবং তাসকিন আহমেদ নিঃসন্দেহে একাদশে খেলতে যাচ্ছেন। তবে তৃতীয় যে পরিবর্তনটা নিশ্চিত নয় সেটা হচ্ছে রিশাদ হোসেন। রিশাদ হোসেনের সাম্প্রতিক ফর্ম নিয়ে টিম ম্যানেজমেন্ট কিছুটা দুশ্চিন্তায় থাকলেও এই প্লেয়ারকে আফগানিস্তানের বিপক্ষে ড্রপ করবে কিনা সেটা একটা বড় প্রশ্ন হতে পারে। নাসুম আহমেদের মতন ফিঙ্গার স্পিনারকে ট্রাই করা যেতে পারে, তবে আফগানিস্তান দল ফিঙ্গার স্পিনারদের বিপক্ষে যেভাবে সাবলীল, সেক্ষেত্রে নাসুম আহমেদ কতটুকু পার্থক্য ক্রিয়েট করতে পারবে সেটাও একটা বড় প্রশ্ন। তবে রিশাদ সাম্প্রতিক সময়ে যেভাবে বোলিং করছে তাতে একাদশে তাকে দলের সাথে রাখাটা খুব একটা ফায়দা দিচ্ছে না বাংলাদেশ দলকে। সেক্ষেত্রে এই বোলারকে হয়তো ড্রপই করতে যাচ্ছে বাংলাদেশ। তবে এই ধরনের ম্যাচে বাংলাদেশের সিদ্ধান্ত নেবে কিনা সেটা টের পাওয়া যাবে। এদিকে সাইফ হাসানের কথা যদি বলি, সাইফ হাসান একাদশে একটা জায়গা ডিজার্ভ করেন। নেদারল্যান্ড সিরিজে যখন সে সুযোগটা পেয়েছেন বেশ ভালো আউটকাম দিয়েছেন। তবে এখানে তাওহিদ হৃদয়ের নামের ভারে তিনি যেমনটা চাপা পড়ে গিয়েছিলেন, আড়ালে ছিলেন, সেখান থেকে হয়তো উত্তরণ পেতে যাচ্ছেন। এই ম্যাচে যখন বাংলাদেশ দলের সামনে আর কোনো পথ খোলা নেই তখন সাইফ হাসানকে বাজিয়ে দেখতে পারে টিম ম্যানেজমেন্ট, এবং সাইফ হাসান আজকে নেটে শুরু থেকে ব্যাটিং করার সুযোগ পেয়েছেন। টিম ম্যানেজমেন্টও তাকে নিয়ে কৌশল এঁটেছেন। অর্থাৎ সাইফের উপরে যে ভরসা, সেই ভরসা কিন্তু দেখা যেতে পারে এই আফগানিস্তানের বিপক্ষে ডু অর ডাই ম্যাচে। অন্যদিকে তাসকিন আহমেদকে বিশ্রাম দেওয়া হয়েছিল দ্বিতীয় ম্যাচে, সেই তাসকিন আহমেদকে ফেরানো হতে পারে আবারও তৃতীয় ম্যাচে। শরীফুল ইসলামকে সেক্ষেত্রে বেঞ্চে বসতে হবে এবং শরীফুলকে জায়গা ছেড়ে দিতে হবে তাসকিন আহমেদের জন্য। তাসকিন আহমেদের আফগানিস্তানের বিপক্ষে যে রেকর্ড সেটাও কিন্তু আসলে কাজে লাগবে, এবং দলও তার কাছ থেকে একটা বাড়তি কিছু পেতে চাবে এই ধরনের ম্যাচে, যখন আসলে বাংলাদেশ দল একদম খাদের কিনারে ঠেকে গেছে। এবং আফগানিস্তান দলের পেসারদের বিপক্ষে যে অ্যাডজাস্টমেন্ট করার যেটা একটা যে পরীক্ষা দেখা যায়, সেটাও কিন্তু আসলে বাংলাদেশ দল চাইবে তাদের পেসার একটা ভালো শুরু এনে দিতে পারে কিনা। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত আসলে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ কয়টা পরিবর্তন আনে। তবে এ ধরনের ম্যাচে যখন আপনি খুব বেশি পরিবর্তন আনবেন সেটা হয়তো শেষ পর্যন্ত বুমেরাংও ঘটতে পারে টিম বাংলাদেশের জন্য। সংযুক্ত আরব আমিরাত থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে দুঃসংবাদ পেল আফগানিস্তান। চোটের কারণে বাকি টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন পেসার নাভিনুল হক।
এশিয়া কাপের স্কোয়াডে থাকলেও প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে একাদশে ছিলেন না নাভিনুল হক। আফগানিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতি দিয়ে জানিয়েছে এখনও চোট থেকে সেরে ওঠেননি এই পেসার। এসিবির মেডিকেল টিমও টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে তাকে খেলাতে ফিট ঘোষণা করেনি। তাই ফিট হয়ে না ওঠায় এবার আসর শেষ হয়ে গেল নভিনের। ফিট হওয়ার আগ পর্যন্ত চোট পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন তিনি। নভিনের পরিবর্তে সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া আবদুল্লাহ আহমেদজাইকে দলে নিয়েছে আফগানিস্তান। সৌজন্যতার অংশ হলেও টসের সময় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট ভারত পাকিস্তানের অধিনায়ককে অনুরোধ করেছিলেন হাত না মেলাতে। এ খবর জানার পর বেজায় চটেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। এক টুইটে এশিয়া কাপ থেকে ম্যাচ রেফারি হিসেবে তার অপসারণ চেয়েছেন তিনি। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর, জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার পাইক্রফটকে অপসারণের দাবি পূরণ না হলে বুধবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ বয়কটের হুমকি দিয়েছে পিসিবি। রাজনৈতিক কারণে ভারত পাকিস্তান ক্রিকেটীয় সম্পর্কটা বরাবরই তিক্ত। রোববার এশিয়া কাপে দুই পরাশক্তির লড়াই যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের এবারের লড়াইয়ে আলোচনার কেন্দ্রে ম্যাচ শেষে ক্রিকেটারদের সৌজন্যতা বিনিময় না করা জানিয়ে ম্যাচের পর রেফারির কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয় পাকিস্তান দলের পক্ষ থেকে। তবে এবার সেই ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে এশিয়া কাপ থেকে অপসারণের দাবি করেছে পিসিবি। আনা হয়েছে গুরুতর অভিযোগ। পিসিবির দাবি, টসের সময় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট দু দলের অধিনায়ককে অনুরোধ করেছিলেন তারা যেন করমর্দন না করেন। এই বিষয়টা কোনোভাবেই মেনে নিতে পারছে না পাকিস্তান ক্রিকেট বোর্ডের হর্তাকর্তারা। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি এক টুইটে পাইক্রফটের অপসারণ দাবি করেছেন। তিনি বলেন, পিসিবি ম্যাচ রেফারির আইসিসির আচরণবিধি এবং ক্রিকেটের স্পিরিট সম্পর্কিত এমসিসি আইন লঙ্ঘনের অভিযোগ করেছে। এশিয়া কাপ থেকে ম্যাচ রেফারি পাইক্রফটকে অবিলম্বে অপসারণেরও দাবি জানানো হয়েছে। পিসিবির অভিযোগ, পাইক্রফট একটি দলের পক্ষে ছিলেন, কারণ ম্যাচ রেফারি হিসেবে তিনি অধিনায়কদের করমর্দন না করার নির্দেশ দিতে পারেন না। পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কিছু বলা না হলেও আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে বড় খবর। জিম্বাবুয়ের সাবেক এই ক্রিকেটারকে অপসারণের দাবি পূরণ না হলে বুধবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ বয়কটের হুমকি দিয়েছে পিসিবি। এদিকে রোববারের ম্যাচ শেষে প্রতিপক্ষ দলের সঙ্গে সৌজন্যতা বিনিময় না করায় ভারত দলের কি শাস্তি হতে পারে, অনেকের মনেই ঘুরছে এমন প্রশ্ন। তবে আইসিসির আচরণবিধি বলছে ম্যাচ শেষে হাত মেলানো বাধ্যতামূলক নয়। হাত মেলানোকে নিছক সৌজন্যতা হিসেবেই ধরা হয়। তবে ইচ্ছা করে হাত না মেলানোর কোনো শাস্তির কথা আচরণবিধিতে নেই। তাই আইনগতভাবে ভারত দলকে শাস্তি দেওয়ার কোনো সুযোগ নেই আইসিসির। তাজিন খন্দকার, সময় সংবাদ। পেহেলগাম হামলার প্রতিবাদ এবং শহীদ ও তাদের পরিবারের প্রতি সমর্থন জানাতে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলায়নি ভারত। ক্রিকেটীয় চেতনার চেয়েও দেশাত্মবোধকে এগিয়ে রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। এদিকে এই ঘটনায় প্রেজেন্টেশন অনুষ্ঠান বয়কট করেন সালমান আগা। ক্রিকেটারদের এ দ্বন্দ্ব ছড়িয়েছে মাঠের বাইরেও। নিজ নিজ দেশের পক্ষে দাঁড়িয়েছেন সমর্থকরা। এটা কেবলই একটা ক্রিকেট ম্যাচ, অন্য ম্যাচের চেয়ে আলাদা কিছু নয়। ভারত পাকিস্তান ম্যাচের আগে এভাবেই নিজেদের চাপমুক্ত রাখার চেষ্টা করে যান দু দলের ক্রিকেটাররা। এবারও ব্যতিক্রম হয়নি, কিন্তু দুবাইয়ে রোববার রাতটা ছিল ভিন্ন। এশিয়া কাপের রীতিমতো যুদ্ধের দামামা বাজিয়ে দিলেন ভারতীয়রা। পেহেলগাম হামলার প্রতিবাদে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ না খেলার আহ্বান ছিল ভারতের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পক্ষ থেকে, কিন্তু আইসিসি এবং এসিসি ইভেন্টে খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা বিসিসিআই এর। এতেই বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিল পেহেলগাম হামলায় শহীদ পরিবারের সদস্যরা। এই মানুষগুলোর কথা ভেবেই অভিনব এক প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া। ম্যাচ খেললেও পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে ন্যূনতম সৌজন্যতাবোধ দেখায়নি শুভমান গিল, সূর্যকুমাররা। টস কিংবা ম্যাচ কখনোই কথা বলতে দেখা যায়নি দুই দলের ক্রিকেটারদের। আর শেষ পর্যন্ত ম্যাচ শেষে হাত না মিলিয়ে চলে যাওয়াটা তো ছাড়িয়ে গেছে সভ্যতা ভব্যতার সব মাপকাঠিকেই। যদিও দেশাত্মবোধ ছুঁড়ে ফেলে ভদ্রতার এই মুখোশ পড়তে রাজি নন বলে জানিয়ে দিয়েছেন ইন্ডিয়ান ক্যাপ্টেন। Few things in life are ahead of sportsman spirit also. বোর্ড এবং সরকার মিলিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। আমরা এখানে শুধুই খেলতে এসেছিলাম, তাই অন্য কোনোভাবে তাদের সঙ্গে সৌজন্যতা দেখানোর প্রয়োজন বোধ করিনি। জীবনের কিছু মুহূর্ত খেলার চেতনার চেয়ে অনেক বড়। Their families also. এদিকে এই ঘটনায় চরম ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড। প্রেজেন্টেশন অনুষ্ঠানে ভারতীয় কমেন্টেটর থাকায় সেখানে আসেননি অধিনায়ক সালমান আগা। আনুষ্ঠানিকভাবে ম্যাচ রেফারির কাছে ভারতের বিরুদ্ধে অভিযোগ করেছেন দলীয় ম্যানেজার নাভিদ আকরাম।
ক্রিকেটারদের মাঠের লড়াই ছড়িয়েছে সমর্থকদের মাঝেও। ম্যাচ জয় এবং ক্রিকেটারদের কার্যকলাপে বেশ উচ্ছ্বসিত ছিলেন ভারতীয়রা। আমরা চেয়েছিলাম এই ম্যাচটা বয়কট করতে, কিন্তু বোর্ড আমাদের কথা শুনেনি। তবে আজ যা হলো তাতে আমরা মহা আনন্দিত। পাকিস্তানিদের এভাবেই জবাব দিতে হবে। তবে রাজনীতিকে ক্রিকেট মাঠে আনতে চাননি পাকিস্তানিরা। তারা সীমাবদ্ধ ছিলেন খেলার মাঝেই। নিজেদের বাজে হারের জন্য পিসিবির ভুল পরিকল্পনাকেই দুষলেন সমর্থকরা। আমরা ভারতের বিপক্ষে খেললে এখন আর জয়ের আশা করি না, কারণ জানি ছেলেরা এটা পারবে না। আমরা সবার সঙ্গে পারি আর ভারতের কাছে হারি। আমাদের এই দলটায় অভিজ্ঞ কেউ নেই। পিসিবি ঠিক কি পরিকল্পনা করছে আমরা জানি না। আমাদের ক্রিকেট ভবিষ্যৎ অন্ধকার। যুদ্ধ ভাব সব সময়ই ছিল ভারত পাকিস্তানে, কিন্তু মাঠে হাত না মিলিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী 22 গজে যে আবহ তৈরি করলো, এই রেশ এখন টানতে হবে দীর্ঘদিন। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। বিসিবি পরিচালক কাজী ইনাম আহমেদকে যশোর জেলা ক্রীড়া সংস্থার সদস্য করায় ক্ষুব্ধ স্থানীয় ক্রীড়া সংগঠকরা। তাদের অভিযোগ, একটি পক্ষ ফ্যাসিস্ট পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে। আন্দোলন গড়ে তোলার মাধ্যমে এই ষড়যন্ত্র প্রতিহত করা হবে বলে জানান যশোরের ক্রীড়া সংশ্লিষ্টরা। এদিকে বিষয়টি ক্রীড়া পরিষদকে অবহিত করার কথা জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক। যশোর থেকে আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর দেশের সব বিভাগীয়, জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি ভেঙে অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। এই ঘোষণার প্রায় 6 মাস পরে গেল 22 জানুয়ারি জেলা প্রশাসককে আহ্বায়ক করে 7 সদস্য বিশিষ্ট যশোর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন করে এনএসসি। কমিটি গঠনের 8 মাস পর জাতীয় ক্রীড়া পরিষদ গেল 1 সেপ্টেম্বর SM আব্দুল্লাহ আল মামুন ও মোহাম্মদ বুরহানুদ্দিনকে নতুন করে জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে অন্তর্ভুক্ত করে। এর ফলে কমিটির সদস্য সংখ্যা বেড়ে হয় 9 জন। সবশেষ 11 সেপ্টেম্বর জেলা ক্রীড়া সংস্থার সদস্য নিবাস হালদারের পরিবর্তে নতুন করে কাজী ইনাম আহমেদের নাম অন্তর্ভুক্ত করা হয়, যা কোনোভাবেই মানতে পারছেন না যশোরের ক্রীড়া সংগঠকরা। তাদের অভিযোগ, আসন্ন ক্রিকেট বোর্ডের নির্বাচনকে সামনে রেখেই এই মেরুকরণ, যা ফ্যাসিস্ট পুনর্বাসনের অংশ হিসেবেও দেখছেন অনেকে। ভোট হওয়ার পূর্ব মুহূর্তে উনি এই কাউন্সিলর হওয়ার জন্যই ব্যতিব্যস্ত হয়ে যায়। ব্যতিব্যস্ত হওয়ার কারণেই উনি এইখানে কাউন্সিলর হওয়ার জন্য আসেন, উঠে পড়ে লেগে যান, কাউন্সিলরও হন, বিভিন্ন মাধ্যম দিয়ে, বিভিন্ন সুপারিশের মাধ্যম দিয়ে উনি হন। ফ্যাসিস্ট মুক্ত হওয়ার জন্য যে পরিবেশ তৈরি হয়েছে, সেটাকে আবারও সেখানে পুনর্বাসনের জন্য মনে হচ্ছে ব্যবস্থা করা হচ্ছে। যে ক্রীড়া সংস্থায় উনি অ্যাডহক কমিটির মেম্বার হয়ে কি উপকার করবে তা তো আমরা জানি না, কারণ উনি যে 10 বছর ক্ষমতায় ছিলেন তাতে যশোর ক্রীড়া সংস্থা কিংবা যশোর ক্রিকেটের কোনো অবদানই উনি রাখতে পারেননি। যশোর ক্রীড়া সংস্থার গ্যালারি ভেঙে ফেলা সহ যশোর আজকে ক্রীড়া ক্ষেত্রে যে অবস্থা তৈরি হয়েছে তার সিংহভাগ দায়ী হচ্ছে তারা, আর তাদেরকেই এখন পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। কারা করছে, কিভাবে করছে আমরা জানি না। এদিকে নতুন সদস্য অন্তর্ভুক্তির বিষয়ে কিছুই জানেন না জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক। তবে বিষয়টি ক্রীড়া পরিষদকে অবহিত করার কথা জানিয়েছেন তিনি। স্থানীয়ভাবে ক্রীড়ার সাথে সম্পৃক্ত যারা যেসব ব্যক্তি, তাদের সাথে পরামর্শ করা হয়নি, কিংবা জেলা প্রশাসক বা জেলা প্রশাসনের কারো সম্পৃক্ততা না থেকে এই কমিটি গঠন করা হয়েছে। তো এই ব্যাপারে স্থানীয়র মধ্যে অনেক সমালোচনা আছে। আমরা পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে সরকারকে অবহিত করব। কাজী ইনাম আহমেদ যশোর 3 আসনের সাবেক এমপি, আওয়ামী লীগ নেতা কাজী নাবিল আহমেদের ভাই। গত সরকারের আমলেও তিনি জেলা ক্রীড়া সংস্থার সদস্য ছিলেন। ইতোমধ্যে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কাজী ইনামের বিরুদ্ধে মামলাও করেছে দুদক। সময় সংবাদ, যশোর। এবারে দেশের ফুটবলের খবর। দীর্ঘমেয়াদী পরিকল্পনার বদলে স্বল্প মেয়াদের ট্রেনিংয়ের জন্যই অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ ভালো করতে পারেনি, এমন মন্তব্য ম্যানেজার শাহিন হাসানের। ভবিষ্যতে ভালো করতে শুধুমাত্র অনূর্ধ্ব 23 দল নিয়েই বাফুফেকে আলাদা পরিকল্পনার তাগিদ দিয়েছেন তিনি। পাশাপাশি বয়সের দিকেও দৃষ্টি দেওয়ার প্রয়োজন বলে মনে করেন শাহিন হাসান। অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাই নিয়ে এবার সম্ভবত সবচেয়ে বেশি সম্ভাবনা দেখেছিল বাংলাদেশ। জাতীয় দলের বেশ কয়েকজন তরুণ ফুটবলার, সঙ্গে প্রতিভাবান প্রবাসী। এই দল দেখে অনেকেই হয়ে উঠেছিলেন স্বপ্নবাজ, তারপরও কেন স্বপ্নভঙ্গ। একটি নির্দিষ্ট পরিকল্পনা না থাকায় ফুটবলারদের মাঝে কম্বিনেশনের অভাব ছিল স্পষ্ট। বিচ্ছিন্নভাবে ফুটবলার সংগ্রহ করে 40 দিনের ক্যাম্প তাই যথেষ্ট ছিল না। ভিয়েতনাম ব্যর্থতায় এই বিষয়টি বড় করে দেখছে টিম ম্যানেজমেন্ট। 40 দিন ট্রেনিং করে কি আপনি মনে করতেছেন অনেক বড় কিছু করছেন? তা কিন্তু না, অবশ্য অনেক করছে, এবার ফেডারেশনটা সবচেয়ে বড় কিছু করছে, কিন্তু আমি মনে করি
এই 23 যে এজ লেভেল টিমটা, এটার জন্য আলাদা একটা ট্রেনিং সেট করা, আলাদা কোচ দিয়ে পুরো মানে আলাদা একটা ডিপার্টমেন্ট হবে, যেখান থেকে আমার পাইপলাইনটা তৈরি হবে। আজকে এখান থেকে নিচ্ছে, ওখান থেকে নিচ্ছে, বা এই যে ন্যাশনাল টিমের মতো যে রেগুলার ক্যাম্প হচ্ছে না, এভাবে না করে 23 অ্যাটলিস্ট মানে যদি আমরা এরকম পাই যে একটা লং টার্ম চিন্তা করি যে এখন থেকে 2 বছর পরে আমরা একটা কোয়ালিফাই করবো, তাহলে আপনার 2 বছর একটা টিম একসাথে রাখতে হবে। পরবর্তী অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছে এই দলের অনেকেই ঝরে পড়বে বয়সের কারণে। স্বল্প সময়ে ফুটবলারদের মাঝে যতটুকুই বা কম্বিনেশন হয়েছে তার সুফল পাওয়ার সম্ভাবনা নেই সামনের দিনে, তাই বয়স বিবেচনায় পরিকল্পনা সেট করার বিকল্পও নেই। একজন 23 নিতে হবে তা কিন্তু না, আমরা পরিকল্পনা করি যে জাস্ট রেডিমেড এখন নিলাম, গেলাম, আসলাম। আমার মতে যদি আপনি অ্যাকচুয়ালি ফুটবল রেজাল্ট পাইতে চান, আমার যেহেতু 23 এজ লেভেল, তাহলে আমার টার্গেট করতে হবে 20 প্লেয়ার নিতে হবে আমার, যাদের 20 বছর, যাদেরকে আমি 3 বছর খেলা দেবো। এবছর হবে না, পরের বছর হবে, লাস্ট ইয়ারও তো আমি কিছু দিতে পারবো অবশ্যই, যখন এরা একসাথে থাকবে একটা জিনিস। অনূর্ধ্ব 23 মোটামুটি জাতীয় দলের ছায়া, তাই প্রশ্ন উঠে এই বাছাই থেকে কতটা সম্ভাবনা তৈরি করতে পারলো বাংলাদেশ। এই টিমটার মধ্যে কিছু কিছু ভালো পোটেনশিয়াল প্লেয়ার আছে, যাদেরকে যদি আমরা সময় দিতে পারি বা রেডি করতে পারি, বা আমাদের যিনি হেড কোচ আছে উনি যদি এদেরকে এখন থেকে মনিটরিং করে এদেরকে বিভিন্ন ক্যাম্পের সাথে রেখে যদি ইয়ে করতে পারে, অবশ্যই ভালো কিছু পাবে। অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাই নিয়ে দ্রুতই রিপোর্ট জমা দেবে টিম ম্যানেজার, সেখানে উঠে আসা বিষয়গুলো আমলে নিয়ে শিক্ষা নেবে তো বাফুফে। এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। ইউথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন জাতীয় দলের অধিনায়ক আফ্রিদা খন্দকার প্রান্তি। ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য এই পুরস্কার পেলেন ক্যাপ্টেন। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের ইউথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড 2025-এ 12 জন তরুণকে দেওয়া হয় এই অ্যাওয়ার্ড। 12 তরুণকে 5টি ভিন্ন ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হয়, যেখানে জায়গা করে নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের নারী ফুটবলার। মূলত ক্রীড়া ক্ষেত্রে অসামান্য অবদানের জন্যই আফ্রিদাকে দেওয়া হয় এই অ্যাওয়ার্ড। প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আফ্রিদার হাতে পুরস্কার তুলে দেন। ক্রীড়া ক্যাটাগরিতে পুরস্কার পান ক্যাপ্টেন। প্রধান উপদেষ্টার কাছ থেকে এই পুরস্কার পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে নিজের প্রতিক্রিয়া জানান আফ্রিদা। সেখানে তিনি উল্লেখ করেন, এই পুরস্কার শুধু আমার নয়, এটি সেই সকল তরুণের যারা সমাজে পরিবর্তন আনার স্বপ্ন দেখে এবং প্রতিদিন নিবেদিত প্রাণে কাজ করে যাচ্ছেন। জিএফএ অনূর্ধ্ব 14 নারী ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব শুরু হচ্ছে রাজশাহীতে। প্রাথমিক পর্বে 6 ভেন্যুর চ্যাম্পিয়ন স্বাগতিক রাজশাহী ও সেরা রানার্স আপ নিয়ে চূড়ান্ত পর্ব হওয়ার কথা থাকলেও রাঙামাটির বদলে খেলবে খাগড়াছড়ি। মঙ্গলবার থেকে শুরু হওয়া মূল পর্বে এ গ্রুপে রয়েছে স্বাগতিক রাজশাহী, খাগড়াছড়ি, ময়মনসিংহ ও রংপুর। বি গ্রুপে ঠাকুরগাঁও, চাঁপাইনবাবগঞ্জ, খুলনা ও মানিকগঞ্জ। 2 গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ সেমিফাইনালে উঠবে। 25 সেপ্টেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে। রাঙামাটি চ্যাম্পিয়ন হয়েও খেলছে না, সেই জোনের রানার্স আপ কক্সবাজারও মূল পর্বে খেলতে চায়নি, তাই সেখানকার তৃতীয় দল হিসেবে টুর্নামেন্টে অংশ নিচ্ছে খাগড়াছড়ি। এবার কিশোরগঞ্জের প্রতিভাবান ফুটবলার শফিকুল ইসলাম জিসানের পাশে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কটিয়াদীতে জিসানের বাড়িতে গিয়ে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দিয়ে বিএনপির ক্রীড়া ও বিষয়ক সম্পাদক আমিনুল হক। সুযোগ পেলে প্রতিভাবান খেলোয়াড়দের রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করার কথা জানান জাতীয় দলের সাবেক অধিনায়ক। বল নিয়ে সাবলীলভাবে জাগলিং জাতীয় দলের সাবেক অধিনায়কের সামনেও হারাননি মনোবল। ফুটবল নিয়ে জিসানের কারিকুরি দেখে মুগ্ধ সাবজয়ী দলের সদস্য আমিনুল হক। তবে দরিদ্র কৃষক বাবার ঘরে জন্ম নেওয়া জিসানের ফুটবল খেলাটাই হয়ে দাঁড়িয়েছে চ্যালেঞ্জিং। কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয় কিশোরগঞ্জের কটিয়াদীর 10 বছর বয়সী শফিকুল ইসলাম জিসানের ফুটবল খেলার ভিডিও, যা চোখ এড়ায়নি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তার নির্দেশে ক্রীড়া সামগ্রী নিয়ে জিসানের বাড়িতে উপস্থিত বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। জিসানের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি খুদে ফুটবলারের দায়িত্ব নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যে নৈপুণ্য আমরা দেখেছি সেই নৈপুণ্য জিসান ধরে রাখবে এবং তার সকল দায় দায়িত্ব তারেক রহমান, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নিয়েছেন এবং তার পরিবারের দায় দায়িত্ব আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নিয়েছেন এবং আমরা তাকে প্রতি মাসে জিসানের পড়াশোনা এবং খেলাধুলা বাবদ একটি আর্থিক সহযোগিতা প্রতি মাসে আমরা জিসানের কাছে পৌঁছে দিব।
দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা এমন সুবিধা বঞ্চিত ক্ষুদে খেলোয়াড়দের পাশে থাকার কথা জানান বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। আগামী নির্বাচনে আমাদেরকে নির্বাচিত করে সরকার গঠন করার পরে আমরা নতুন করে স্পোর্টস নামে একটি কর্মসূচি হাতে নিয়েছি। সেখানে বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায় থেকে বাংলাদেশের বিভিন্ন স্পোর্টসের যারা প্রতিভাবান খেলোয়াড় রয়েছে তাদেরকে আমরা সংরক্ষণ করে আমরা তাদেরকে বিকেএসপিতে তাদের পড়াশোনা এবং তাদের যে খেলাধুলার সকল দায় দায়িত্ব সরকার বহন করবে। এদিকে সহযোগিতা পাওয়ার পর বড় স্বপ্ন দেখছেন জিসান, একদিন গায়ে জড়াতে চান জাতীয় দলের জার্সি। আমার স্বপ্ন হয় যে বাংলাদেশের জাতীয় দলে আমি খেললে আমি বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে চাই। আমি চাই যে বাংলাদেশের হামদা চৌধুরী আছে, তারপরে মেসি, ম্যারাডোনা এর মতন আমি হতে চাই। এর আগে চাঁদপুরের ফুটবলার সোহান, উত্তরার রিয়াদ, নারায়ণগঞ্জের দাবারু মুনতাহাকে তারেক রহমানের নির্দেশে সাহায্য করেন আমিনুল হক। ফাহিম ইসলাম, সময় সংবাদ, কিশোরগঞ্জ। শুরু হচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের লড়াই। আর্সেনাল ও অ্যাথলেটিক বিলবাওয়ের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে নতুন মৌসুমের এই লড়াই। ইনজুরির কারণে গুরুত্বপূর্ণ এই ম্যাচে সাকা, ওডেগার্ড ও হ্যাজার্ডদের ছাড়াই বিলবাওয়ের চ্যালেঞ্জ নিতে হবে মিকেল আর্তেতা বাহিনীকে। এদিকে এক দশক পর চ্যাম্পিয়ন্স লিগে ফেরা বিলবাও আর্সেনালকে হারিয়ে শুরুটা স্মরণীয় করে রাখতে চায়। সান মামেসের স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে মঙ্গলবার রাত 11:15টায়। এমিরেটস কাপের ফাইনালের পর আবারও মুখোমুখি হতে যাচ্ছে অ্যাথলেটিকো বিলবাও ও আর্সেনাল। আন্তর্জাতিক বিরতির পর এই ম্যাচ দিয়েই শুরু হচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমের গ্রুপ পর্বের লড়াই। গেল মৌসুমে কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল আর্সেনাল, কিন্তু পিএসজির কাছে হেরে ফাইনালের স্বপ্ন ভেস্তে যায় গানার্সের। এবার ইউসিএলে শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে নতুন মৌসুম শুরু করছে মিকেল আর্তেতার দল। প্রিমিয়ার লিগে উড়ন্ত সূচনা পেয়েছে আর্সেনাল। প্রথম ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে জয়যাত্রা শুরু করে গানার্স। এরপর লিডসের বিপক্ষে বড় ব্যবধানে জয় পেলেও লিভারপুলের বিপক্ষে হোঁচট খায় মিকেল আর্তেতা বাহিনী। শেষ ম্যাচে নটিংহ্যাম ফরেস্টকে হারিয়ে ইপিএল টেবিলের 2-এ উঠে আসে আর্সেনাল। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাচ্ছেন না মিকেল আর্তেতা। ইনজুরির কারণে বুকায়ো সাকা, গ্যাব্রিয়েল জেসুস, কাই হাভার্টস, অধিনায়ক মার্টিন ওডেগার্ডদের ছাড়াই পরিকল্পনা সাজাতে হবে আর্সেনাল কোচকে। আক্রমণে গুরুত্বপূর্ণ ফুটবলার না থাকায় কিছুটা চাপে থাকবে গানার্স, যদিও মধ্য মাঠে ডেকলান রাইসেই ভরসা আর্তেতার। গুরুত্বপূর্ণ প্লেয়ার সাইডলাইনে থাকায় আক্রমণ ভাগে ননি মাদুকে, ভিক্টর ইউকেরেস ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লিকে নিয়ে পরিকল্পনা সাজাচ্ছেন আর্তেতা। এদিকে লালিগা জয় দিয়ে শুরু করলেও শেষ 2 ম্যাচ হেরে কিছুটা ব্যাকফুটে অ্যাথলেটিক। লালিগায় তারা আছে পয়েন্ট টেবিলের 4-এ। তবে হারের বৃত্ত থেকে বের হয়ে আর্সেনালকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের নতুন অধ্যায় শুরু করতে চায় আর্নেস্তো ভালভার্দের দল। সম্প্রতি আল নাসর থেকে আইমেরি লাপোর্তে দলের সঙ্গে যুক্ত হলেও এই ম্যাচে তাকে ছাড়াই একাদশ সাজানোর সম্ভাবনা বিলবাও কোচের। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। রিয়াল সোসিয়েদাদ ম্যাচে ডিন হুসাইনের সরাসরি লাল কার্ড দেয়ায় রেফারি নিয়ে ফিফার কাছে অভিযোগ করবে রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুম ও গত মৌসুমে রেফারিদের বিতর্কিত সিদ্ধান্তগুলো নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করেছে লস ব্লাঙ্কোস। সেই প্রতিবেদন ফিফার কাছে পাঠাবে তারা। সবশেষ ম্যাচে 32 মিনিটে সোসিয়েদাদ অধিনায়ক মিকেল ওরাইসেবালের সঙ্গে বল দখলের লড়াইয়ে থাকা অবস্থায় ধাক্কা লাগে রিয়ালের ডিফেন্ডার হুসাইনের। তখন হুসাইনকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি হেসুস ছিল মঞ্জানো। তাৎক্ষণিক মাদ্রিদ কোচ শাবি আলোনসো প্রতিবাদ করলে তাকেও হলুদ কার্ড দেখান রেফারি। ম্যাচের পর রিয়াল ডিফেন্ডার সেই কার্ড নিয়ে তীব্র সমালোচনা করেন। ইংল্যান্ড সফররত বাংলাদেশ অনূর্ধ্ব 19 ক্রিকেট দলকে অভ্যর্থনা জানালো লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন। ইংল্যান্ডের স্বাগতিকদের অনূর্ধ্ব 19 দলের বিপক্ষে একটি 5 ম্যাচ সিরিজ খেলেছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। বৃষ্টির কারণে 3টি ম্যাচেরই ফলাফল হয়নি। সিরিজ শেষ হয়েছে 1-1 সমতায়। দেশে ফেরার আগে ইয়াং টাইগারদের জন্য বিশেষ এক আয়োজন করে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন। সেখানে ক্রিকেটারদের সম্মাননা জানানো হয়। আজিজুল হাকিম তামিমের দলের সঙ্গে ছিলেন বিসিবির গেম ডেভেলপমেন্টের প্রোগ্রাম কোঅর্ডিনেটর হাবিবুল বাশার সুমন।
থ্যাংক ইউ। আমাদের জন্য ফার্স্ট অফ অল যে একটা আয়োজন করছে ইংল্যান্ডে এমন একটা সিরিজ, স্যার যেটা বললো যে আমাদের সামনে ওয়ার্ল্ড কাপ রয়েছে, এশিয়া কাপ রয়েছে, এর জন্য নিজেকে প্রিপেয়ার করা, আর এখানের কন্ডিশন, এখানকার ওয়েদার সব কিছু অ্যাডাপ্ট করা আমাদের জন্য ওইটা আর কি সামনে অনেক হেল্পফুল করবে। এটার জন্য আমরা এখানে আমরা ওইভাবে ম্যাচ খেলছি, বাট ড্র হয়েছে, তারপরেও আমরা অনেক কিছু শিখতে পারছি। ওদের মধ্যে সুযোগ, ওদের সম্ভাবনা আছে, বাট ভবিষ্যতে যদি আমরা আরো ভালো সুযোগ সুবিধা দিতে পারি, ওরা যদি নিজেদেরকে ধরে রাখতে পারে, তাহলে এদের মধ্যে ওরকম কেমন কেউ হয়ে ওঠার মধ্যে সম্ভাবনা আছে, বাট ইট অল ডিপেন্ডস। বাট আমি আশাবাদী এখান থেকে আমরা ভবিষ্যতে ওই ধরনের খেলার, আমাদের যে লিজেন্ড খেলার যারা ছিলেন তাদের মধ্যে খেলার খুঁজে পাবো। বিসিবির উদ্যোগে শুরু হয়েছে লেভেল 3 কোচিং কোর্স। মিরপুর শেরি বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই কোর্সে অংশ নিয়েছেন বিসিবি ও বিসিবির বাইরের 20 জন কোচ। এই কোর্সের জন্য আনা হয়েছে বিশেষজ্ঞ 3 কোচ, রস টার্নার, অ্যালান ক্যাম্পবেল ও জিওফ লন্সকে। এতে দেশীয় কোচদের পাশাপাশি আছেন দেশের সাবেক ক্রিকেটাররাও। সাবেকদের মধ্যে আছেন আব্দুর রাজ্জাক, রবিউল ইসলাম, শাহরিয়ার নাফিস, রাজিন সালেহ, তুষার ইমরান, হান্নান সরকারের মতো ক্রিকেটাররা। এই কোর্সে আধুনিক কোচিং পদ্ধতি, ক্রিকেটারদের মান উন্নয়ন, হাই পারফরম্যান্স ম্যানেজমেন্ট, ক্রীড়া বিজ্ঞান ও ক্রিকেটারদের নির্দিষ্ট কারিগরি দক্ষতার ব্যাপারে জানানো হয় কোচদের। বিসিবির স্ট্রেংথ ও কন্ডিশনিং ইউনিট থেকেও বিশেষজ্ঞরা আছেন এতে। 5 দিনের কোর্সে কোচিংয়ের দর্শন, দক্ষতা অর্জন, বায়োমেকানিক্স, যোগ্যতা দক্ষতা, গেম সেন্স, শারীরিক প্রস্তুতির মতো বিষয় রয়েছে। পাশাপাশি ব্যাটিং, পেস ও স্পিন, বোলিং, উইকেট কিপিং, ফিল্ডিং ও গেম ভিত্তিক ট্রেনিংয়ের মতো ব্যবহারিক মডিউলও রয়েছে। এখানে আরও গুরুত্ব দেওয়া হচ্ছে মানসিক দৃঢ়তা, নেতৃত্ব, স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট ও নৈতিক দায়িত্বকে। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিসিবি নির্বাচনে অংশ নেয়ার পথে আরও এক ধাপ এগোলেন বুলবুল। ঢাকা বিভাগ থেকে পেলেন কাউন্সিলরশিপ, ক্রিকেটের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি। এশিয়া কাপে ডু অর ডাই ম্যাচে কাল আফগান চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ। সুপার 4-এর স্বপ্ন বাঁচিয়ে রাখতে বড় জয় চাই টাইগারদের। একাদশে আসছে একাধিক পরিবর্তন। এবং শুরু হচ্ছে ইউরোপের ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। গ্রুপ পর্বে আর্সেনাল ও অ্যাথলেটিক বিলবাওয়ের ম্যাচের অপেক্ষায় সমর্থক, ইনজুরিতে বিপাকে আর্তেতা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে, সঙ্গেই থাকুন সময়ের।